প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, আজকে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব না, কারণ কনসেপ্টের ক্লাস অলরেডি আমরা প্রোভাইড করেছি। যদি আপনারা দেখে না থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন, আমাদের কনসেপ্টের ক্লাস অলরেডি রয়েছে। তো আজকে শুধু প্রশ্ন এবং তার সঠিক আনসার কোনটি হয় এটা আমরা ডিসকাস করব, এবং কারেক্ট আনসার আপনারা কী হবে আপনারা আমাদের আগে কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন তো কারেক্ট আনসার কী হয়। তো যেহেতু আমরা দেখুন কনসেপ্ট সহ যদি আলোচনা করি তাহলে অনেক সময় নষ্ট হবে, এবং এই সবগুলো হচ্ছে কিন্তু সিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার কোয়েশন এই ধরনের প্রশ্ন আসে, আমরা অনেক সময় দেখতে পাই। তো দেখুন, প্রথম প্রশ্ন কী বলেছে, কারেক্ট অ্যান্সার কী হয় আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানান। দেখুন ভাই, তখন আমরাও খেলতাম, এটা কোন কালের উদাহরণ? পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত অতীত, নিত্যবিত্ত অতীত না সাধারণ অতীত? দেখুন, ক্রিয়ার কাল বলতে আমরা প্রধানত জানি অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, কিন্তু প্রত্যেকটা কালকে আবার কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। যেমন অতীতকালের যে 4টা ভাগ, অতীতকালের 4টা ভাগ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পুরাগঠিত অতীত, নিত্যবিত্ত অতীত, সাধারণ অতীত এবং ঘটমান অতীত। ঠিক আছে, এই 4 ধরনের অতীতকাল রয়েছে। এই প্রত্যেকটা বর্তমানকালও 4 প্রকার, ভবিষ্যৎকালও 4 প্রকার। তো পুরো কনসেপ্টের ক্লাস যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন না। সুতরাং কনসেপ্টের ক্লাসটা দেখা অনুরোধ থাকলো। এবং আমরা আমাদের সমাজগুরুর তরফ থেকে আপনাদের জন্য একটা বেঙ্গলি ব্যাকরণের একটা গাইড বুক প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, একটা গাইড বুক, ঠিক আছে ভাই, দেখুন একটা গাইড বুক আমাদের তরফ থেকে আপনাদের প্রোভাইড করা হয়েছে, যে গাইড বুকে আপনারা এই সবগুলো বিষয় অর্থাৎ সিটেট পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী একটা গাইড বুক আমরা প্রকাশ করেছি আপনাদের। এর বাইরে আপনাদের বেঙ্গলি গ্রামার আসার কোনো চান্স নাই। অর্থাৎ প্রিভিয়াস 12 বছরের প্রশ্ন আমাদের হাতে রয়েছে এবং আমরা আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা চাইছেন যে স্যার 12 বছরের প্রশ্ন আমার লাগে, তো আমি আপনাদের 12 বছরের প্রশ্ন প্রোভাইড করেছি। তো এই 12 বছরের প্রশ্ন আমি স্টাডি করেছি, আপনারাও স্টাডি করুন। এবং আমি যে গাইড বুকটা তৈরি করেছি, এই গাইড বুকে 12 বছরের প্রশ্নে কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল সবগুলো টপিক এবং সম্পূর্ণ ডিটেলস ভেঙে আমি আলোচনা করেছি, যাতে করে আপনাদের শুধুমাত্র এই বইটা যদি পড়ুন, আপনারা যদি একবার এই বইটা মনোযোগ সহকারে পড়ে সবগুলো জিনিস বুঝে নিতে পারেন, তাহলে 100% কনফার্ম আমি বলতে পারি যে বেঙ্গলি গ্রামারে আপনারা গ্রামারের মাস্টার হয়ে যাবেন। আপনারা সিটেট পরীক্ষায় যতই গ্রামার আসুক না কেন, যে কোনো বাংলা গ্রামার যে কোনোটা আসুক, আপনার 100% কনফার্ম আপনারা কারেক্ট করতে পারবেন। একদম ছন্দ, অলঙ্কার সহ, ক্রিয়ার কাল, সমাস, বিভক্তি, সন্ধি, মানে এক কথা শেষ যে বিষয় আমাদের পরীক্ষায় আসে সবগুলা বিষয় কিন্তু আমরা এখানে কী করেছি, ইনক্লুড করেছি। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে বইটাকে কিনে নিতে পারবেন। ঠিক আছে, দাম আপনাদের মাত্র এখানে 50 টাকা ব্যয় হবে, তার বেশি না। তো 50 টাকায় আপনারা সম্পূর্ণ বইটা পেয়ে যাবেন, রেস 50। বা তাছাড়া আপনারা আমাদের সঙ্গে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা বইটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, তখন আমরাও খেলতাম, এটা কোন কারণ, এটা খেলতাম। তো খেলতাম এটা কি হচ্ছে, পুরাগঠিত বর্তমান হচ্ছে না। খেলতাম মানে আগে খেলতাম, মানে সবসময় ঘটনাটা ঘটতো। তো সবসময় আগে যে ঘটনাটা ঘটতো, দ্যাট ইজ কল নিত্যবিত্ত অতীত ইজ দ্য রাইট আনসার। ক্রিয়া কোন সময়ে কাজ সম্পাদন করার নির্দেশ করে? ক্রিয়া যে কাজ করে, ক্রিয়ার কাজ কোন সময় করে? যেমন আমি খাই সেটা কি বর্তমানকাল, এটাও একটা কাজ। ঠিক আছে, আমি খাবো এটাও একটা ভবিষ্যৎ কাজ নির্দেশ করছে। আমি খাইয়াছি বা আমি খেয়েছি, এটা অতীতকাল নির্দেশ করছে। মানে ক্রিয়ার কালটা কাজ সম্পন্ন করে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে ভাই, তো দেখুন এখানে বলেছে শুদ্ধ বানান কোনটি? কারেক্ট আনসার কী হবে? শুদ্ধ বানান কোনটি? শুশ্রূষা, শূন্য, প্রণয়ন না মুহূর্ত? তো এখানে কারেক্ট আনসার হবে শূন্য বানানটা শুদ্ধ, বাকি তিনটা বানান কিন্তু একটু মিস্টেক রয়েছে। আমি চলতে থাকবো, এটা কোন কাল? আমি চলতে থাকবো, তো দেখুন আমি চলতে থাকবো, এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 4, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো। আমি চলতে থাকবো এটা কোন কাল? দেখুন, আমি চলতে থাকবো এটা ঘটমান অতীত। চলতে থাকবো বলেছে, থাকবো মানে কি ফিউচার টেন্স। ঠিক আছে, তো ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকাল বলতে এখানে ঘটমান অতীত এবং ঘটমান বর্তমান আপনারা কেটে দিন, অতীত এবং বর্তমান হচ্ছে না। তো এখানে চলতে থাকবো মানে ভবিষ্যতে আমি চলতে থাকবো, দ্যাট ইজ কল পুরা ঘটিত বর্তমান। ঘটনাটা ঘটবে, আমি চলতে থাকবো। কোনটি স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধি, এখানে নরোত্তমকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে? নর যোগ উত্তম হবে কি নরোত্তম। এখানে দেখুন রয়ের কি আসছে অ, আর এখানে উত্তমের উ আসছে, মানে দুটা আমাদের কি স্বরবর্ণ। তো স্বরবর্ণ যোগ হয়ে যে সন্ধি হয় তাকে আমরা স্বরসন্ধি বলি। সুতরাং নরোত্তম ইজ দ্য রাইট আনসার।
এবার দেখুন দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? দ্বিগু সমাস, দ্বিগু সমাস বলতে আমরা কবিতার সমাস যেটা ডিসকাস করেছিলাম, আমরা কবিতার লাইন অনুযায়ী আমরা সমাস ডিসকাস করেছিলাম। তো সমাহারে দ্বিগু হয় নয় সেটা মন্দ, কবিতা লাইনটা এরকম ছিল যে সমাহারে দ্বিগু হয় নয় সেটা মন্দ, মানে কোনো সমাসে যদি সমাহার বোঝায়, সমাহার মানে কি সমষ্টি, সমাহার মানে কি সমষ্টি বা সবকটার যোগফল যদি বোঝায় তাহলে সেটা কি হয়? আমাদের দ্বিগু সমাস হয়। দেখুন এখানে দেখুন 7 সমুদ্র মানে কি 7টি সমুদ্রের সমাহার বা টোটাল 7 সমুদ্র। তো সুতরাং এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে দ্বিগু সমাস। তো তারপর কত নদী সরোবর কিবা ফল চাতকের, এখানে এত লাইন আমরা দেখার প্রয়োজন নেই। আমাদের প্রশ্নে কি বলেছে? সরোবরের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এখানে সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রত্যেকটা সিটের পরীক্ষা একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে কি সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রশ্নে আসবে। তো কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, আমরাও কারেক্ট আনসার আপনাদের কী হবে সেটা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে মিলিয়ে নেবেন আপনারা। তো এখানে স্বর যুগ উবর, স্বর যুগ অবর, স্বর যুগ বর, তারপর স্বর যুগ অবর। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, স্বর যুগ বর ইজ দ্য রাইট আনসার। এখানে দেখুন কোনটি সঠিক নয়? সং যোগ গীত ইকুয়াল টু সঙ্গীত, দিক যুগ অঙ্গনা দিগঙ্গনা, উদ্যোগ লাস উল্লাস, ক্ষোভ পিপাসা খোদ পিপাসা। এখানে শুদ্ধ কোনটি নয়, কোনটা সঠিক নয় বলেছে। আমি একটু ছোটো করে দিচ্ছি, জুম আউট, না হলে কিন্তু 4টা অপশন দেখা যাচ্ছে না, পিডিএফের মধ্যে সমস্যা হচ্ছে। তো দেখুন এখানে কোনটা সঠিক নয় বলুন। এখানে কারেক্ট আনসার হবে সং যোগ গীত ইকুয়াল টু সঙ্গীত, সেটা রং, সেটা কারেক্ট হবে কি সম যোগ গীত। যদি কোনো সন্ধি বিচ্ছেদে অনুস্বার থাকে, এই দেখুন সং মানে কি অনুস্বার রয়েছে, সঙ্গীতের সং রয়েছে আমার অনুস্কার রয়েছে, অনুস্বার। তো যদি কোনো সন্ধি বিচ্ছেদে অনুস্বার থাকে তো অনুস্বারের পরিবর্তিত মহস ব্যবহৃত হয়, মহস। দেখুন মহস দিলাম, এটা হচ্ছে কারেক্ট। সুতরাং এটা ভুল, এটা হচ্ছে কারেক্ট আনসার। আর এই 3টা শুদ্ধ, এখানে কোনো কথা নেই। দশে মিলি করি কাজ, দশে কি জাতীয় বিশিষ্ট পদ? দশে মিলি করি কাজ, এখানে দশেটা কি জাতীয় বিশিষ্ট পদ এটা আমাকে বলতে হবে। শ্রেণীবাচক, ভাববাচক, সমষ্টিবাচক না সংখ্যাবাচক? দেখুন কারেক্ট আনসার এত সহজ ভাই। 10 বলতে আমরা কি বুঝি? 10, ঠিক আছে 10। তো 10টা কি বোঝাচ্ছে? একটা সংখ্যা বোঝাচ্ছে। সুতরাং যেহেতু এটা সংখ্যা বোঝাচ্ছে সুতরাং এটা কি সংখ্যাবাচক বিশেষ্য। নিচের কোনটি সাধারণ বর্তমানকালের উদাহরণ? সাধারণ বর্তমানকাল আমরা জানব। সাধারণ বর্তমানকালের 4টা ভাগ আপনারা জেনে নেবেন। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা। পুরো ডিটেলস আপনারা কনসেপ্টের ক্লাসগুলো হয়তো দেখতে পারেন, নতুবা আপনারা গাইডবুকটা ফলো করতে পারেন। 2টা থেকে একটা যদি আপনারা করে নেন তাহলে 100% কনফার্ম আপনারা প্রত্যেকটা যে টপিক আপনাদের পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপর এই প্রশ্নগুলো আপনার জন্য বায়াতকা খেলা হয়ে যাবে। দেখুন কোনটি সাধারণ বর্তমানকালের উদাহরণ? এখানে দেখুন পাখিটি শিকারিটিকে গুলি করলো মানে আগে করেছিল, মানে দ্যাট ইজ কল অতীতকাল। এটা অতীতকাল, এটা আমাদের ক্যান্সার। আমি কলকাতায় যাব, তো যাব ইট ইজ কল ভবিষ্যৎকাল, ভবিষ্যতে যাব, এটা এখন কোনো কথা নয়, এটাও ক্যান্সেল। এতক্ষণে জানলাম কুসুমে কীটাচ্ছে আর আমি বাড়ি যাই, এখানে সহজ বাক্য কোনটি? বর্তমানকালে সহজ বোঝায়, সাধারণ বর্তমান। তো সহজ হচ্ছে সিম্পল সেন্টেন্স, আমি বাড়ি যাই, দ্যাট ইজ কল কারেক্ট আনসার। নিচের কোন বাক্যটি সাধু রীতিতে লেখা হয়েছে? এই সাধু চলিত ভাষাও কিন্তু আমাদের বইতে আপনারা পাবেন, যে সাধু রীতিতে কী কী শব্দ ব্যবহার হয় এবং চলিত ভাষায় কী কী শব্দ ব্যবহার হয় সবগুলো কিন্তু আমাদের এই বইতে গাইডবুকে দেওয়া আছে, ঠিক আছে। তাছাড়া আমি আপনাদের একটা পার্সোনাল আমার সহজগুরু অফিসিয়াল যেটা নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা দয়া করে কেউ কল করতে যাবেন না, কারণ কল অনেক সময় রিসিভ করা সম্ভব হয় না। তো আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের যা প্রয়োজন হয়, তো আমি অবশ্যই আপনাদেরকে সেই অনুযায়ী প্রোভাইড করব। আর এই বেঙ্গলি গ্রামারের যদি পিডিএফ আপনাদের প্রয়োজন হয়, অর্থাৎ সম্পূর্ণ গাইডবুক যদি প্রয়োজন হয়, তাহলে আপনাদেরকে ₹50, ঠিক আছে 50 রুপিস আপনাদের এই সেম নাম্বারে পেটিএম কিংবা ফোনপে রয়েছে, আপনারা এই নাম্বারে ₹50 আপনারা পেমেন্ট করে এই সেম নাম্বারে আপনারা যদি স্ক্রিনশট পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, তখন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এই যে বইটা গাইডবুকটা আপনাদেরকে প্রোভাইড করে দেব, যেটা আপনাদের যথেষ্ট হেল্প করবে, 100% কনফার্ম ভাই। তো দেখুন যদি আপনার প্রয়োজন হয় তাহলে নেবেন, না হলে আপনারা ক্লাসগুলো দেখুন। মানে সোজা কথা, এক কথায় শেষ, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সাধু রীতিতে লেখা হচ্ছে, সাধু রীতি। এখানে দেখুন সুমি তাহাকে দেখিয়াছে, এটা হচ্ছে সাধু রীতি, ঠিক আছে। দেখছে এটা চলিত, গিয়েছিল এটা চলিত, করেছি এটা হলো চলিত রীতি। তো দেখিয়ে আছে দ্যাট ইজ কল সাধু রীতি।
কিংবদন্তি সন্ধি বিচ্ছেদ কি? দেখুন এটার কারেক্ট আনসার কী হবে সেটা আপনাদের বলতে হবে। কারণ কি? কারণ তার কনসেপ্ট আমি আজকের ক্লাসে এই জাস্ট বলেছিলাম কনসেপ্ট বলবো না, কিন্তু তারপরে একটু না বললে পারলাম না, তাই আমি বলে দিলাম। তো সুতরাং কোয়েশ্চন 14 কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। আরে ভাই একটু ভাবুন না, ভেবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন না। দেখুন এখানে কিংবদন্তিতে কী রয়েছে? অনুস্বার রয়েছে, অনুস্বার। তো আমি কী বলেছিলাম? অনুস্বারের পরিবর্তে আমাদের সন্ধি বিচ্ছেদে কী হবে? মহস। ঠিক আছে, আমি সঙ্গীত দিয়ে বুঝেছিলাম, সঙ্গীত দিয়ে। সঙ্গের কী আছে? অনুস্বার আছে। তো অনুস্বারের পরিবর্তে মহস ব্যবহৃত হয় সন্ধি বিচ্ছেদে। তো যদি মহস ব্যবহৃত হয় তাহলে এখানে মহস নাই, এখানে মহস নাই, এখানে মহস নাই, শুধু একটাই সেন্টেন্স, একটাই আমাদের অপশন যেটাকে মহস আছে। সুতরাং এটা হচ্ছে কারেক্ট আনসার। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমাটা কী জাতীয় বিশেষ্য? সংখ্যাবাচক, গুণবাচক, তারপর সংজ্ঞাবাচক নাকি ক্রিয়াবাচক? ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমাটা কী জাতীয় বিশেষ্য পদ? এখানে প্রশ্নের মধ্যে কিন্তু আনসার নিহিত আছে। কি বলেছে? ক্ষমা একটি মহৎ গুণ বলেছে, তার মানে ক্ষমাটা কী জাতীয়? আমি এখানে ক্ষমা করলাম, সেটা আমার একটা গুণ বলতে পারি। সুতরাং সেটা গুণবাচক বিশেষ্য। আপনি আমাকে ক্ষমা করলেন, সেটা আপনার একটা গুণ, এটা হচ্ছে কি? গুণবাচক বিশেষ্য। কাজটি চলছে কিন্তু এখনও শেষ হয়নি, এমন বোঝাতে কোন বর্তমানকাল ব্যবহৃত হয়? একটা কাজ, একটা কনসেপ্টের ক্লাস। দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা জানলে আপনারা আরও কয়েকটা প্রশ্ন সলভ করতে পারবেন। একটা কাজ বর্তমানে চলছে কিন্তু কাজটা এখনও শেষ হয়নি, এরকম বোঝাতে আমরা কোন বর্তমানকাল ব্যবহার করব? সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান না অনুজ্ঞা বর্তমান? এক্ষেত্রে মনে রাখবেন এটা কারেক্ট আনসার হবে ঘটমান বর্তমান। যদি কোনো কাজ চলছে কিন্তু এখনও শেষ হয়নি, বর্তমানকালে কাজটা চলছে কিন্তু কাজটা এখনও শেষ হয়নি, মানে কাজটা চলতে আছে, দ্যাট ইজ কল, এটা হবে আপনাদের কি? ঘটমানকাল, ঘটমান বর্তমান। নিচের কোন শব্দটি ভিন্নার্থক? জলদি, সিন্ধু, সমুদ্র নাকি প্রবাহিনী? সমুদ্রকেও আমরা কি বলতে পারি? সিন্ধু বলতে পারি, জলদি বলতে পারি, কিন্তু প্রবাহিনী বলতে নদীকে বোঝানো হয়, এটা একটু আলাদা। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আমি যাব না বাক্যটা কী ধরনের? দেখুন বাক্যটা দেখা মাত্র কিন্তু কারেক্ট সেন্টার হয়ে যায়, যদি আপনারা জানেন। আমি যাব না বাক্যটা কী ধরনের? কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন 22। খুব তাড়াতাড়ি সলভ করবো। টোটাল 50টা প্রশ্ন আছে আজকের ক্লাসে, টোটাল ডিসকাস করব। আমি যাব না বাক্যটা কী ধরনের? ইতিবাচক, নেতিবাচক, অস্তার্থক না সদর্থক? আমি যাব না বলতে কি? এটা নেগেটিভ সেন্টেন্স। এটা কী ধরনের সেন্টেন্স? নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্স মানে কি? নেতিবাচক শব্দ। আর এখানে নেতিবাচক না দিয়ে আরেকটা যদি অপশন থাকতো নস্তর্থক, এখানে আরেকটা যদি অপশন থাকতো নেস্তর্থক, সুতরাং নেস্তর্থক এটাও কিন্তু কারেক্ট আনসার হতো। ঠিক আছে, বা নঞ্জর্থক, বা আমরা বলতে পারি নঞ্জর্থক, এটাও কিন্তু কারেক্ট আনসার হবে। কারণ নেগেটিভ সেন্টেন্সের ইংলিশে একটাই নেগেটিভ সেন্টেন্স বলা হয়, কিন্তু আর বাংলাতে 3টা অর্থ আমার জানা, আরও হয়তো থাকতে পারে। তো প্রথম হচ্ছে নেতিবাচক, তারপর হচ্ছে নেস্তর্থক, তারপর হচ্ছে নেঞ্জর্থক। এই 3টা থেকে যে কোনো একটা যদি থাকতো তাহলে কারেক্ট আনসার। এখানে আমার অপশনে নেতিবাচক আছে, নেতিবাচক কারেক্ট আনসার। আপনার অপশনে এই ধরনের বাক্য পাবেন, নেতিবাচক নাও থাকতে পারে। অপশনে দেবেন নেঞ্জর্থক, আপনি কারেক্ট আনসার করবেন। অপশনে দেবেন নেস্তর্থক, আপনি কারেক্ট আনসার করবেন। বুঝা গেল? নেক্সট, বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে কোন ভাষা থেকে? বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটা গ্রিক ভাষা থেকে, সংস্কৃত ভাষা থেকে, নাকি ভারতীয় ভাষা থেকে, নাকি প্রাকৃত ভাষা থেকে? তো বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটা এসেছে কোথা থেকে? এটা কারেক্ট অ্যান্সার হবে সংস্কৃত ভাষা থেকে। ক্লান্তি যে উপায়ে পরিশ্রান্তের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক সেইভাবে দুঃখ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? অর্থাৎ আমরা বলতে পারি ক্লান্তি ইকুয়াল টু পরিশ্রান্ত। ক্লান্তি ইকুয়াল টু যদি পরিশ্রান্ত হয় তাহলে দুঃখ মানে কি? এটা একটু ভাবার বিষয় আছে। অনুভূতি, মানসিক অবস্থা, নাকি হতাশা, নাকি খুশি? কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন আমরা যখন পরিশ্রান্ত হই তখন আমাদের কী আসে? ক্লান্তি আসে। আমরা যখন পরিশ্রান্ত হই তখন আমাদের ক্লান্তি আসে। কিন্তু যখন আমরা খুশি হই তখন কি দুঃখ আসে? না, খুশি হলে কিন্তু আনন্দ আসে। মানসিক অবস্থা সেটা কোনো ব্যাপার নয়। অনুভূতি ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু আমরা যখন হতাশায় ভুগি তখন আমাদের মনে কী আসে? দুঃখ আসে। সুতরাং এটা কারেক্ট আনসার হবে হতাশা। ক্লান্তি সমান যদি পরিশ্রান্ত হয়, অর্থাৎ ক্লান্তি পরিশ্রান্তের সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত, হতাশাও দুঃখের সঙ্গে ঠিক সেমভাবে সংযুক্ত।
কমলাক্ষ এর সঠিক ব্যাস বাক্য কি হবে? কমলাক্ষ এর সঠিক ব্যাস বাক্য কি হবে? কমল অক্ষের ন্যায়, কমল অক্ষের ন্যায়, কমল ন্যায় অক্ষিজার, কমলের ন্যায় অক্ষজার। তো কোয়েশ্চন নম্বর 25 ক হবে, খ হবে নাকি গ হবে নাকি ঘ হবে? তো আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনার এবিসিটি দিয়েও কমেন্ট করতে পারেন। কোয়েশ্চন নম্বর কোনটা হবে কারেক্ট অ্যান্সার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন 25, কমলাক্ষের সঠিক ব্যাস বাক্য হচ্ছে কি কমলের ন্যায় অক্ষিজার। ঠিক আছে। তাছাড়া আমাদের প্রাইভেটলি ক্লাস চলছে, সেপারেট ক্লাস আমরা আপনার জন্য পেইড ভার্সন আমরা ক্লাস লঞ্চ করেছি আপনাদের জন্য। তো পেইড ভার্সনে আপনাদের ক্লাস হচ্ছে। তাছাড়া আপনারা সবগুলো ক্লাসের পিডিএফও পাচ্ছেন। তাছাড়া 50+ মক টেস্ট আপনারা এখানে পাবেন। ঠিক আছে। যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, ঠিক আছে, আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। যোগাযোগ করলে আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন হয়ে যেতে পারেন, যেখানে 100% অথেন্টিক এবং 100% কোর্স কমপ্লিট আমরা করাচ্ছি। বর্তমানে ক্লাস চলছে এবং আপনাদের মক টেস্টও চলছে, পিডিএফও প্রোভাইড করা, সবগুলো কিন্তু ক্লাস অটোমেটিক্যালি চলছে এবং সেটা পরীক্ষার আগে পর্যন্ত থাকবে। ঠিক আছে। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গৃহী, গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটি? সংসারী, সংস্থিতি, সন্ন্যাসী না কোনোটা না? বিপরীত শব্দ বলেছে ভাই, দেখুন বিপরীত শব্দ থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই টপিকটাও কিন্তু আমাদের গাইড বুকে কিন্তু প্রোভাইড করা আছে। দেখুন, তো বিপরীত শব্দ হচ্ছে কি গৃহীর বিপরীত শব্দ কি? সন্ন্যাসী ইজ দ্য রাইট অ্যান্সার। তুষার শুভ্র এর সঠিক ব্যাস বাক্য কী হবে? এটা সঠিক ব্যাস বাক্য জেনে নিন, এটা কারেক্ট অ্যান্সার হবে তুষারের ন্যায় শুভ্র। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, এখানে সাঁতার কাটাটা কী জাতীয় বিশেষ্য পদ? সাঁতার কাটা ক্রিয়াবাচক, সমষ্টিবাচক, ভাববাচক না সংখ্যাবাচক? আমি কনসেপ্টের ক্লাসে কিন্তু বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ সবগুলো কিন্তু ডিটেলস আমি আলোচনা অলরেডি করেছি। যদি আপনারা পেয়ে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আরেকটা ক্লাস আমি আপনাদের জন্য কন্ট্যাক্ট করব। ঠিক আছে। তাছাড়া আমাদের যে গাইড বুক রয়েছে, গাইড বুকে কিন্তু 100% সবগুলো রয়েছে, কোনো টেনশন নট। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, সাঁতার কাটা বলতে একটা কাজ বোঝাচ্ছে। সাঁতার কাটা, সুইমিং ইজ এ টাস্ক, এটা কাজ। তো যেহেতু কাজ বোঝাচ্ছে সুতরাং এটা হবে কি ক্রিয়াবাচক বিশেষ্য। 20 বছর পার হয়ে গেল, এটা কারেক্ট অ্যান্সার কী হবে? 20 কী জাতীয় বিশেষ্য পদ? এটা বলুন, এটা বলুন, কারণ এই রিলেটেড আরেকটা প্রশ্ন আমরা এর আগে আমরা কমপ্লিট করেছি। 20 বছর পার হয়ে গেল, 20 কী জাতীয় বিশেষ্য পদ? এই সেম প্রশ্ন কিন্তু আমরা একটু আগে সলভ করেছি। আপনারা বলুন তো 20 কী জাতীয় বিশেষ্য পদ? তো 20 বছর মানে কি 20 বছর, 20 ইয়ার্স। তো 20, এই যে 20টা কি একটা, এই যে 20টা কি একটা সংখ্যা, সুতরাং দ্যাট ইজ কল এটা সংখ্যাবাচক বহুব্রীহি। আগে ছিল দশমিক করি কাজ, 10টাও ছিল সংখ্যাবাচক। এই ধরনের একটা করলে কিন্তু আরেকটা আপনাদের চলে আসবে। চলন্ত বাসে উঠতে যাও না, চলন্তটা কী জাতীয় বিশেষণ পদ? বিশেষণ পদগুলো অনেকগুলো ভাগ আছে, বিশেষ্যরও ভাগ আছে, সর্বনামের ভাগ আছে, অব্যয়ের ভাগ আছে, ক্রিয়ার ভাগ আছে। সব ভাগগুলো জানতে হবে, শুধুমাত্র বিশেষণ পদ জানি, বিশেষ্য পদ জানি সেটাতে কিন্তু আপনার কাজ চলবে না। প্রত্যেকটা পদের আলাদা আলাদা যে ভাগগুলো আছে সেগুলো জানতে হবে। সিটেট পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে না যে এই বাসে পদটা বিশেষ্য না বিশেষণ না সর্বনাম না অব্যয়, এই ধরনের প্রশ্ন আসবে না। বলবে বাসে সেটা বিশেষ্য, অর্থাৎ সেটা কী জাতীয় বিশেষ্য। এখানে দেখুন যেরকম দিয়েছে চলন্তটা কী জাতীয় বিশেষণ, তো এটা কারেক্ট আনসার হবে কৃদন্ত বিশেষণ। তো কৃদন্ত বিশেষণ কি, প্রশ্নবাচক বিশেষণ কি, বহুপদী বিশেষণ কি, একপদী বিশেষণ কি, আপনারা অবশ্যই আমাদের কনসেপ্ট ক্লাসে দেখে নেবেন। কোনটি অশ্বের ডাক, অর্থাৎ এক কথায় প্রকাশ, যেমন অশ্বের ডাককে আমরা কি বলি? এটাকে বলি আমরা রেশা। ঠিক আছে। যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, এটা কী ধরনের বাক্যের উদাহরণ? ঠিক আছে। তো বাক্য নিয়ে তো আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ বাক্য নিয়ে আমি রিসেন্টলি একটা ক্লাস প্রোভাইড করেছি এবং তার আগেও আরও অনেক ক্লাস আমি প্রোভাইড করেছি। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। ঠিক আছে। এই 4টা বাক্য 100% আপনাদের এতদিনে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। তো দেখুন, আপনারা যারা আমার ক্লাস কন্টিনিউ দেখছেন তাদের 100% আমি কনফার্ম করে দিতে পারি যে 33 নম্বর প্রশ্নের আনসার আপনার জীবনে ভুল হবে না, এটা আমার দেওয়ার চ্যালেঞ্জ।
আপনারা যদি আমার ক্লাস কন্টিনিউ দেখে থাকেন, ফলো করে থাকেন, তাহলে 33 নম্বর প্রশ্নের আনসার আপনাদের জীবনে ভুল হবে না। আপনারা এই প্রশ্ন চাইলেও কিন্তু ভুল করতে পারবেন না, কারণ আমি কনসেপ্ট ক্লাস এমনভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে, এবার বলুন তো আপনারা। যেহেতু আমি আপনাদের ডিক্লিয়ার দিয়ে দিচ্ছি ভাই, কারণ আপনারা ভুল করবেন না। তো আপনারা কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন। কোয়েশ্চন নাম্বার 33 কী হতে পারে? যদি কোনো বাক্যে যখন তখন যে সে যারা তারা, ঠিক আছে, যারা তারা, যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু, যেমন তেমন, মানে এই দুটো রিলেটিভ ওয়ার্ড, মানে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আর কি, ঠিক আছে। যেমন যখন তখন একটা রিলেটিভ রয়েছে, যেহেতু সেহেতু রিলেট রয়েছে, যেমন তেমন রিলেট রয়েছে। এই দুটো রিলেটেড ওয়ার্ড যদি কোনো বাক্যে পান এবং বাক্যের মধ্যে দুটো বাক্য থাকে, তখন সেটা হবে কি জটিল বাক্য, সেটা কি জটিল বাক্য। আর যদি দুটো বাক্য থাকে, দুটো বাক্য একদিকে একটা বাক্য আরেকটা দিকে মধ্যেখানে ও এবং নতুবা, নতুবা, কিংবা এই জাতীয় একটা অব্যয় দিয়ে যদি দুটো বাক্যকে সংযুক্ত করে বা কানেক্ট করে, তখন এটাকে আমরা বলবো যৌগিক বাক্য, ঠিক আছে। আর যদি ডাইরেক্ট একটা সিম্পল বাক্য, যেমন বৃষ্টি নামলো, আর কিছু নেই, জাস্ট বৃষ্টি নামলো যদি দিয়ে দেয়, তো এটা হচ্ছে কি সরল বাক্য। এটা মানে সিম্পল, এখানে যখন তখন যে সে যারা তারা কিছু নাই এবং দুটাও বাক্য নাই এবং মধ্যেখানে কিন্তু কানেক্ট নাই। কিন্তু এখানে দেখুন দুটো বাক্য আছে, কি বৃষ্টি নামলো একটা বাক্য, আমরা ছাতা খুঁজতে শুরু করলাম দুটো বাক্য, ঠিক আছে। এবার যদি দিত যে বৃষ্টি নামলো এবং আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, বা বৃষ্টি নামলো তাই আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, তখন বাক্যটা যৌগিক বাক্য হতো। কিন্তু বাক্যটা রিলেটিভ ওয়ার্ড দিয়েছে যখন তখন, যে যখন বৃষ্টি নামলো তখন ছাতা খুঁজতে শুরু করলাম, দ্যাট ইজ কল, দ্যাট ইজ হোয়াই, এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য। আর যদি কোনো বাক্যের মধ্যে যখন তখন যে সে যারা তারা এইগুলো পাবেন, এবং যেমন যখন বৃষ্টি নামলো, একটা বাক্য আমি বলি, যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, তাই আমাদের যেতে দেরি হলো। দেখুন বাক্যটা কী বললাম, যখন বৃষ্টি হলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, তাই আমাদের যেতে দেরি হলো, ঠিক আছে। তো যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, এতটুকু পর্যন্ত আমাদের কি জটিল বাক্য ছিল, তাই আমাদের যেতে দেরি হলো। এটা কি যৌগিক বাক্য, কারণ মধ্যেখানে তাই রয়েছে, তাই না। তো এই যৌগিক এবং জটিল সবগুলো যখন রয়েছে, তখন এই বাক্যটা কী হবে, এই বাক্যটাকে বলা হয় কি মিশ্র বাক্য। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। নেক্সট এই দেখুন, যে সে যারা তারা, এটা স্ক্রিনশট করে রাখুন ভাই, কাজে লাগবে। যে সে যারা তারা, যিনি তিনি, যা তা, এইগুলাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। আর যদি তবে, যদিও তবু, যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন, এগুলাকে বলা হয় সাপেক্ষ যোজক। এগুলোকে বলা হয় কি সাপেক্ষ যোজক। এই সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যদি কোনো বাক্যগুলো কানেক্টেড থাকে, তখন এই বাক্যগুলোকে আমরা কী বলবো, জটিল বাক্য বলবো, ঠিক আছে। যা বললাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটা কী ধরনের বাক্য? বিবৃতিমূলক, আদেশমূলক, বিস্ময়মূলক নাকি প্রশ্নবোধক? আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে কি আমাদের বিস্ময়। যেমন এই যে বিস্ময়বোধক একটা চিহ্ন রয়েছে বাক্যের শেষে, এটা এই যে চিহ্ন, এই চিহ্নটাকে আমরা বলবো কি বিস্ময়মূলক চিহ্ন। এই ধরনের বা আহা, উফ, এই ধরনের যদি থাকে, তাহলে সেই বাক্যটা কী ধরনের বাক্য হয়, বিস্ময়বোধক বাক্য হয়। আর বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, কোয়েশ্চন মার্ক থাকে, তখন বাক্যটা প্রশ্নবোধক বাক্য হবে। আপাতত এই প্রশ্নের কারেক্ট আনসার বিস্ময়বোধক বাক্য। খা খা মাঠ, এই খা খা, খা খা, গা গা, যা যা, এই শব্দগুলোকে কী বলা হয়, এই শব্দগুলো হয় ধনাত্মক বিশেষণ বা ধনাত্মক শব্দ। রাত্রির শব্দটা কী ধরনের শব্দ? দেখুন আমরা যে ক্লাস করেছিলাম, এখানে আপনারা একটা ক্লাস খুঁজে পাবেন, একটু সার্চ করে নেবেন ইউটিউবে, সহজগুরু ইউটিউব চ্যানেলে। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তৎসম শব্দ চেনার উপায় কী? এবার আপনারা যদি মুখস্থ করতে থাকেন যে রাত্রির, দিবা, নিশি, সন্ধ্যা, এই সবগুলো হচ্ছে তৎসম, বাকিগুলো অর্ধ তৎসম। তো তৎসম শব্দ কতগুলো আপনারা মুখস্থ করবেন? হাজার হাজার শব্দ আছে, তাই না? হাজার হাজার শব্দ আছে, হাজার হাজার অর্ধ তৎসম শব্দ আছে, হাজার হাজার তদ্ভব শব্দ আছে। আপনারা সবগুলো কিন্তু মুখস্থ করা আপনার পক্ষে সম্ভব না। তো আমি আপনাদের এই ইউটিউব চ্যানেলে, সহজগুরু ইউটিউব চ্যানেলে, আমি একটা শর্ট ট্রিক্স আপনাদের প্রোভাইড করেছি। যে শর্ট ট্রিক্সটা যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনি শব্দ দেখেই বুঝে নিতে পারবেন এটা তৎসম নাকি অর্ধ তৎসম নাকি তদ্ভব, ঠিক আছে। তো শর্ট ট্রিক্সটা আপনি এখন এই ক্লাসে শেষ করে আপনি এখনই আমাদের চ্যানেলে সার্চ করুন যে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দ চেনার উপায় দিয়ে আপনারা সহজগুরু লিখে সার্চ করবেন।
তখন একটা ভিডিও আপনারা পাবেন, এটা আপনারা দেখে নেবেন বা চ্যানেলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরেও যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। তো এটা কি, এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। সে কি যাবে, এটা কি ধরনের বাক্য? সে কি যাবে, এটা কি ধরনের বাক্য? আদেশসূচক, বিস্ময়সূচক, বিবৃতিমূলক নাকি প্রশ্নসূচক? কি হতে পারে কারেক্ট অ্যান্সার ভাই? সে কি যাবে, এটা কি ধরনের বাক্য? দেখুন এটা কি ধরনের বাক্য। আমি আগে বলেছিলাম যদি কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্ক থাকে তখন বাক্যটা কিন্তু প্রশ্নবোধক বাক্য হয় বা প্রশ্নসূচক বাক্য হয়। কিন্তু এই বাক্যটা কি প্রশ্নবোধক বাক্য? এটার পিছনে তো কোয়েশ্চন মার্ক নাই, তাহলে এই বাক্যটা প্রশ্নসূচক বাক্য বললাম কারেক্ট আনসার। কেন? কারণ বাক্যটা পড়ে দেখুন, সে কি যাবে এটা কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে। সে কি, এখানে কোনো আদেশ বোঝাচ্ছে না, তুমি কাজটি করো, দ্যাট ইজ কল আদেশ। বিস্ময়, এই যে আগে বললাম উফ কি গরম, বিস্ময়সূচক। বিবৃতিমূলক মানে কোনো একটা ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে, কোনো একটা ঘটনার বর্ণনা নাই। সে কি যাবে মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে সে কি যাবে, সে কি আদৌ যাবে, এখানে প্রশ্ন করা হচ্ছে। যদিও কোয়েশ্চন মার্ক প্রশ্নে আপনারা নাও দেখতে পান, এই ধরনের প্রশ্ন আপনারা সিটের পরীক্ষায় দেখতে পাবেন, কারণ এত কোয়েশ্চন মার্ক দিলে তো সবাই বুঝে যাবে যে এটা প্রশ্নবোধক মার্ক। তাহলে কোনো কোনো প্রশ্ন এই ধরনের কোয়েশ্চন মার্ক ছাড়াও কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, বাক্যটা পড়ে আপনাকে বুঝে নিতে হবে। যেমন সে কি যাবে, এখানে প্রশ্ন বোঝাচ্ছে, সুতরাং এটা কি প্রশ্নসূচক বাক্য ইজ দ্য রাইট আনসার। নীল যে পদ্ম, নীল পদ্ম, এটা কোন সমাস? দ্বিগু সমাস, প্রাদি সমাস, বহুব্রী সমাস নাকি কর্মদ্বারা সমাস? নীল যে পদ্ম ইকুয়াল টু নীল পদ্ম। যে যার মধ্য থাকলে কর্মধারয় তারে কয়, ঠিক আছে? যে বা যার যদি মধ্যখানে থাকে তখন সেটা কর্মধারয় সমাস হয়, সেটা আমরা কনসেপ্টের ক্লাস বা গাইড বুকে আমরা ক্লিয়ার করে লিখে দিয়েছি। সুতরাং এখানে এই প্রশ্নের কারেক্ট আনসার কর্মধারয় সমাস। রাজপথ, রাজপথের ব্যাস বাক্য কোনটি হবে? রাজার পথ, রাজা নির্মিত পথ, রাজাদের পথ নাকি পথের রাজা? এখানে কিন্তু আপনারা অনেকেই গণ্ডগোল করবেন। দেখুন কারেক্ট আনসার কী হতে পারে? কোয়েশ্চন নাম্বার 39। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনাদের কী জানা রয়েছে এবিসিডি। রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? রাজার পথ নাকি রাজা নির্মিত পথ নাকি রাজাদের পথ নাকি পথের রাজা? তো এটা কারেক্ট আনসার হবে আমাদের কি? পথের রাজা। দিকে দিকে আগুন জ্বলছে, এটা কোন কালের উদাহরণ? নিত্যবিত্ত বর্তমান নাকি ঘটমান বর্তমান নাকি সাধারণ বর্তমান নাকি পুরাগঠিত বর্তমান? চারিদিকে আগুন জ্বলছে, দিকে দিকে আগুন জ্বলছে মানে একটা কাজ আগে বর্তমানে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো শেষ হয়নি। তাই আগে যে বলেছিলাম যে একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, তাকে আমরা কি বলবো? ঘটমান বর্তমানকাল ইজ দ্য রাইট আনসার। যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে এখনো শেষ হয়ে যায়নি এমন উক্তিতে ঘটমান বর্তমানকাল ব্যবহৃত হয়, দেখলেন? তারপর দেখুন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? অনীহা, স্পৃহা, অভিপ্রায় না কোনোটি নয়? অর্থাৎ আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? আমরা বাংলা প্যাসেজ যখন আমরা সলভ করতে যাই, প্যাসেজের সময় কিন্তু আমরা বাংলা ব্যাকরণ পাই। প্যাসেজ বলুন কিংবা কবিতা বলুন, প্যাসেজ বলুন কিংবা কবিতা বলুন, গদ্যাংশ বা পদ্যাংশ, এখানে কিন্তু আমরা বাংলা ব্যাকরণ পাই এবং এখানে এই ধরনের একটা শব্দ দেওয়া থাকে, শব্দের অর্থ কী? তো শব্দের অর্থটা কিন্তু আমরা প্যাসেজে সারাদিন খুঁজলেও পাবো না, ঠিক আছে? সারাদিন যদি প্যাসেজে খুঁজি তাহলে কিন্তু এই শব্দটা পাবো না, শব্দের অর্থটা আমরা পাবো না। কারেক্ট আনসার কি? সেটা কারেক্ট আনসার কিছুটা আমরা জেনে নিতে হয়। তো এটা কারেক্ট আনসার কি? অভিপ্রায়। শিয়ালদহ থেকে শিয়ালদা হয়েছে, এখানে কি হয়েছে? এটা এখানে হ লুপ হয়েছে। শিয়ালদহ থেকে শিয়ালদা হয়েছে, এখানে হ লুপ হয়েছে। অহরহ, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? অহ যুগ রহ, অহ যুগ অহ, অহ যুগ রহ, অহ যুগ অহ। তো কোয়েশ্চন নাম্বার 44 কারেক্ট আনসার কী হবে? ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। কোয়েশ্চন নাম্বার 44 সন্ধি বিচ্ছেদ কারেক্ট আনসার কী হবে? অহ রহ, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? এখানে আপনারা ভুল করবেন, আপনারা সবাই দিবেন অহ প্লাস রহ, কিন্তু এটা শুদ্ধ কারেক্ট আনসার হবে কি? অহ প্লাস অহ। জেনে রাখবেন, এটা মনে মোটেও ভুল করবেন না। এটা অহরহ সন্ধি বিচ্ছেদ হবে কি? অহ প্লাস অহ। চিরকাল ব্যাপিয়া সুখী, এটা হচ্ছে চিরসুখী, এটা কোন সমাসের উদাহরণ? চিরকাল ব্যাপিয়া সুখী মানে কি চিরসুখী, এটা কী ধরনের সমাস? এখানে দেখুন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী মানে যে ব্যাপিয়া যে শব্দটা আছে এটা কিন্তু নাই হয়ে গেছে, এটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখানে যেহেতু আমরা এটা যদি দেখি চিরকাল ব্যাপিয়া সুখী ব্যাস বাক্য, অর্থাৎ বিগ্রহ বাক্য কি? চিরসুখী, ঠিক আছে? মানে কি এই বাক্য থেকে এখানে ব্যাপিয়া শব্দটা নাই হয়ে গেছে। নাই মানে কি? খতম, খতম মানে কি? লোপ,
লুপ। তো কী লুপ পেয়েছে? মধ্যপদ লুপ পেয়েছে। কোন পদ লুপ পেয়েছে? মধ্যপদ। এটা মধ্যে রয়েছে, দ্যাট ইজ কল্ড মধ্যপদলুপী কর্মধারয়। প্রতিদিন ফুল ফুটতো, এটা কোন কাল? প্রতিদিন ফুল ফুটতো, এটা কোন কাল? সাধারণ অতীত, পুরাগঠিত অতীত, ঘটমান অতীত নাকি নিত্যবিত্ত অতীত? তো প্রতিদিন ফুল ফুটতো, এটা কারেক্ট আনসার কী হবে? প্রতিদিন ফুটতো, আগে আগে ঘটনাটা ঘটতো। যে কোনো কাজ আগে যদি ঘটনাটা ঘটতো প্রতিদিন, এটা নিয়ম মাফিক, এটা নিয়ম মতে আগে কাজটা চলতো, দ্যাট ইজ কল্ড নিত্যবিত্ত অতীত। আগে নিয়ম অনুযায়ী একটি কাজ হতো, প্রতিদিন ফুল ফুটতো মানে আগে নিয়ম অনুযায়ী ফুল ফুটতো, দ্যাট ইজ কল্ড নিত্যবিত্ত অতীত ইজ দ্য রাইট অ্যান্সার। সে গান শুনতো, এটা আজকের আমাদের শেষ প্রশ্ন। সে গান শুনতো, এটা কোন কাল? তো এই ক্লাসের পিডিএফ আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে আমি দিয়ে দেবো। আপনারা এখান থেকে এই পিডিএফটা আপনারা নিতে পারেন। ঠিক আছে ভাই, আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন ক্লাসের, টেনশন নট। ঠিক আছে, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এইভাবে আমরা অফিসিয়াল যে গ্রুপ রয়েছে আমাদের, অফিসিয়াল গ্রুপে আমরা শেয়ার করে দিই। ঠিক আছে ভাই, যার ফলে আপনারা পরবর্তীতে রিভিশন করতে আপনাদের সুবিধা হয়। দেখুন, সে গান শুনতো মানে নিয়ম অনুযায়ী সে আগে প্রতিদিন গান শুনতো, দ্যাট ইজ কল্ড নিত্যবিত্ত অতীত ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগছে জানাতে ভুলবেন না। পরবর্তী অন্য একটা টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।